ঠিক এই মুহূর্তে আপনাকে সুনির্দিষ্টভাবে আইডিয়াটা কাঠামোবদ্ধ করতে পারিনি বা বলতে পারবো না, কিন্তু বা আপনি কি বোঝাতে চাইছেন? আমি আমি ওটাই বলছিলাম একটু আগে, যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, তথ্য জগতের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে মানুষকে গ্লোবালি বড় একটা চ্যালেঞ্জ, সুরক্ষার গ্লোবালি বড় একটা চ্যালেঞ্জ। এবং আমার জানা মতে আপনার প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এটা নিয়ে গবেষণা করেছেন, আপনারা কাজ করেছেন। তো ফলে সাধারণ মানুষকে এই সুরক্ষা দেওয়ার দায়িত্বও কিন্তু সরকারের এবং তথ্য মন্ত্রণালয়ের। অতএব এই সুরক্ষাটা দিতে গেলেই কিন্তু আমাকে একটা রেগুলেশন দরকার, এবং কোনটা তথ্য এবং কোনটা অপতথ্য তার একটা সংজ্ঞা নির্ধারণ করতে হচ্ছে, এবং সংশ্লিষ্ট অংশীদারকে নিয়ে আমার এ ব্যাপারে একটা জবাবদিহিতার একটা কাঠামো তৈরি করতে হচ্ছে। এই কারণে আমি বারবারই এই কথাটা বলছি যে এটা সাংবাদিকদের মধ্য থেকেই, গণমাধ্যমের কাছ থেকেই তাদেরকে সাথে নিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে চাই। কারণ একবার যখন এই সীমানাটা আমরা নির্ধারণ করে ফেলতে পারবো এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশীদারদেরকে সাথে নিয়ে তৈরি করে ফেলতে পারবো, তখন কিন্তু স্বাধীনতা দেয়া অথবা না দেওয়ার যে কাজটা, এটা কিন্তু তখন খুব দৃশ্যমান হবে। এবং স্বাধীনতা দেয়া ছাড়া কিন্তু তখন সরকারের আর কিন্তু কোনো কাজ থাকবে না। এ কারণে আমি বারবার কথাটা বলছি, মূলত আমি স্বাধীনতাকে নিশ্চিত করার জন্যই কিন্তু আমি গণমাধ্যমের জবাবদিহিতার এই কাঠামোটার কথা বলছি, যা তারাই তৈরি করবেন। কিন্তু আমি যেহেতু চাই যে পরিধির মধ্যে আর যেন কোনো বাধা না থাকে, এবং তথ্য মন্ত্রণালয় কেবলমাত্র এটা ফ্যাসিলিটেট করবে আমি, এবং এখানে যাতে অন্য কোনো সংস্থা, অন্য কোনো মন্ত্রণালয়, অন্য কোনো কর্তৃপক্ষ এখানে যাতে প্রবেশ করার কোনো সুযোগ না পায়, আমরা সেই ধরনের একটা কাঠামোতে যেতে চাচ্ছি। আমরা আপনি নিশ্চয়ই জানেন, সম্মানিত দর্শকরাও নিশ্চয়ই জানেন, যে আমরা বিশ্বব্যাপী একটা তথ্য প্রযুক্তির কারণে আমরা একটা রূপান্তরিত প্রক্রিয়ার মধ্যে আছি, এটা ট্রান্সফরমেশনের মধ্যে আছি। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে ডিভাইস বেসড আমাদের সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া, যেটাকে আমাদের ধরেন আমাদের ব্যাংকিং বলেন, আমাদের স্কুল কলেজ, আমাদের পেশা, বেতন ইত্যাদি সব ব্যাপারেই কিন্তু ধীরে 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 আমরা কিন্তু একটা ডিভাইস বেসড নতুন জগৎ, এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন বেশ প্রভাব বিস্তার করছে। এর সঙ্গেই এই আপনার ইন্টেলিজেন্সের এই যে অর্গানাইজড ইন্টেলিজেন্স যেটা আমরা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করি, তার সর্বোচ্চ উত্তরণটা হয়ে গেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তার নিজেই স্বয়ংক্রিয়ভাবে বুদ্ধিমত্তা চর্চা করতে পারে, এমনকি বুদ্ধিমান মানুষের সঙ্গেও সে বিরোধে লিপ্ত হয়ে যেতে পারে, সহযোগিতাও করতে পারে। ফলে এই সমস্ত প্রপঞ্চগুলি এবং এই সমস্ত উপাদানগুলি কিন্তু আমাদের সমাজ জীবনে বা আমাদের ইকোসিস্টেমে একটা নতুন নতুন কম্পোনেন্ট। অতএব এই কম্পোনেন্টগুলিকে আমরা কি করে সমৃদ্ধির কাজে লাগাতে পারি, সেটা আমাদেরকে সবচেয়ে গভীর মনোযোগের সঙ্গে ভেবে ভেবে বের করতে হচ্ছে। এবং সে কারণে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে আমরা খুব বিশেষভাবে গুরুত্ব দিয়েছি যে গণমাধ্যমকে, তথ্য মন্ত্রণালয়কে, সম্প্রচার মন্ত্রণালয়কে, বিভাগকে সময় উপযোগী করার জন্য আমরা সঠিক এক্সপার্টদেরকে নিয়ে আমরা প্রথমেই একটা পরামর্শের মধ্যে যাব, জ্ঞান বিনিময়ের মধ্যে যাব, এবং তাদের দেয়া জ্ঞানের উপরে ভর করেই আমরা প্রকল্প তৈরি করব এবং তারপরে কর্মসূচি নির্ধারণ করব। এবং এভাবেই আমরা পুরাতন তথ্যের যে সংজ্ঞা, সেখান থেকে এই মুহূর্তের তথ্যের যে সংজ্ঞা, সেইখানে আমরা ফিরে যেতে চাই। যখন তথ্য মন্ত্রণালয় পাকিস্তানি কাঠামোর মধ্যে জন্ম নিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সম্ভবত আলতাফ গহর ছিলেন তখন খুব ডাকসাইটে তথ্যমন্ত্রী, এবং এটা কেবলই তিনি এটা সরকারের আজ্ঞাবহ প্রচার মাধ্যমে পরিণত করেছিলেন। এটা ছিল তার কৃতিত্ব আইয়ুব খানের আমলে। কিন্তু এখন তো তথ্যের সংজ্ঞাটা আর সেখানে নাই। তখন তথ্য দেওয়ার ক্ষমতাই ছিল প্রিন্ট মিডিয়ার হাউসের আর হলো আপনার পাকিস্তান টেলিভিশনের। কিন্তু এখন তো তথ্য, যে কোনো তথ্য বিনিময় করার জন্য নানান রকম মাধ্যম আছে, আবার নানান রকম মাধ্যম ইচ্ছা করলে ভুল তথ্য সে উৎপাদন করতে পারে, তার মতো করে সে কৃত্রিম তথ্য উৎপাদন করতে পারে, এবং ফ্যাক্টস অনেক সময় এখন অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়া তার ওই ফাঁদে পড়ে। আবার কখনো কখনো একটা সিন্ডিকেটেড ফর্মে ওটা করা হয়, যে ফ্যাক্টস বা ট্রুথকে তারা ম্যানুফ্যাকচার করে, মানুষ ওটাকে ট্রুথ হিসাবে গ্রহণ করে। নম চমস্কি এ ব্যাপারে খুব তার একটা বিখ্যাত কাজ আছে। তো সেই কারণেই এই চ্যালেঞ্জগুলি গণমাধ্যম সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ জানেন, বোঝেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কম বেশি জানি, যেহেতু দীর্ঘদিন রাজনৈতিক কর্মী হিসেবে গণমাধ্যমের সঙ্গে আমাকে ওঠা বসা করতে হয়েছে। এবং তৃতীয় মাত্রাকে আমি আবারও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই
যে তৃতীয় মাত্রা সেই অনুষ্ঠান যে আমাকে প্রথম থেকেই গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত রেখেছে। ফলে আমি আপনাদের মতো মানুষ সহ সকলকে সাথে নিয়ে একটা সঠিক পথ নকশা তৈরি করতে চাই, যেই পথ ধরে আমরা তথ্যের নতুন সংজ্ঞার ভিত্তিতে আমরা একটা নতুন আপনার কাঠামো তৈরি করতে পারি এবং এই রূপান্তরিত নতুন সমাজ ব্যবস্থার মধ্যে খাপ খায় এমন একটা সময় উপযোগী তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় তৈরি। এমনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তো কতগুলো প্রতিষ্ঠান আছে, আউটলেট, যেগুলো সবাই জানে যে আপনার নিয়ন্ত্রণে। তার মধ্যে পিআইবি অবশ্যই আছে, বাট সেটা কিন্তু মূল সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। দীর্ঘকাল ধরেই একসময় তো বিটিভিকে সাহেব বিবি গোলামের বক্স বলা হতো এবং বিটিভির রিচ সারা দেশে যত বেশি, অন্য কোনো মাধ্যমে সেটা নেই, কিন্তু মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না বা মানুষ বিশ্বাস করতে পারে না। তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এই বিষয়ে কোনো পরিকল্পনা, যদিও আমি জানি ইটস টু আর্লি টু আস্ক ইউ দিস টাইপ অফ কোশ্চেন, বাট আপনার কোনো ইতিমধ্যে মাথার মধ্যে কিছু আপনি নিয়েছেন কিনা যে এই দুটো প্রতিষ্ঠানকে মানুষের মধ্যে বিশ্বাস। ইভেন আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি ভয়েস অফ আমেরিকার দিকে তাকাই, আমরা যদি বিবিসির দিকে তাকাই, এগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, কিন্তু অত্যন্ত স্বাধীনভাবে প্রতিষ্ঠানগুলো কাজ করে এবং সারা পৃথিবীব্যাপী তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। সেই জায়গায় আপনি কি প্ল্যান করছেন? আপনি ঠিকই বলেছেন, এটা মানুষের অত্যন্ত মনোযোগের জায়গা এবং আমি নিজেও দীর্ঘদিন একটা বৈরী পরিবেশে, যেহেতু আমার রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার চর্চা করতে হয়েছে, ফলে বিটিভি এবং রেডিওকে মানুষ কিভাবে দেখে আমি তা জানি। ঘটনা পরম্পরায় আমি আজকে সেই বিটিভির জন্যই আমাকে এখন জবাবদিহিতা করতে হবে। এমনকি এটা খুবই আইরনি যে বিটিভি ভবন আগুন দেওয়ার মামলার সম্ভবত 5 নম্বর আসামি আমি, এবং এখন সেই বিটিভি ভবনকে আবার নতুন করে দাঁড় করানোর দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে। অতএব বিটিভি বা রেডিও কী জিনিস এবং মানুষ এটাকে কীভাবে দেখে এটা আমি খুব ভালো করেই বুঝি। কিন্তু যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে মানুষকে এই দেখার বাইরে তার যে কাঙ্ক্ষিত বিটিভি বা কাঙ্ক্ষিত রেডিও, সেখানে আমি কেমন করে যেতে পারি। আপনি যদি আমাকে পরিকল্পনার কথা বলেন তাহলে আমি বলবো যে আমি এখনো পরিকল্পনাটা করে উঠতে পারিনি, সময় লাগবে, সেই সময়টা পাই। আমি বলছি যে আপনার স্বপ্নের জায়গাটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান। তবে আপনি যদি বলেন লক্ষ্যটা কি, আমি সেটা নির্ধারণ করেছি এবং যেহেতু সারা জীবন ধরেই আমার রাজনৈতিক কর্মী হিসাবে আমি সবসময়ই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি, গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা বলেছি এবং আমি এটাকে মনে করি এটা একটা অনিবার্য অঙ্গ, সভ্যতার অনিবার্য অঙ্গ। এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুব সুন্দর, চমৎকার। ফলে আমি এ ব্যাপারে আমার ব্যক্তিগত সমস্ত আন্তরিকতা দিয়ে আমি কাজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি খুবই ধন্যবাদ জানাই আমার মন্ত্রণালয়কে, সচিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ, তারপরে আমার সহকর্মী, প্রতিমন্ত্রী, সবাই এ ব্যাপারে আন্তরিক এবং আমরা ইতিমধ্যে হাত দিয়েছি। তবে আমরা সবাই এ ব্যাপারেও সজাগ যে আধুনিক এই প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে চর্চা, সেখানে যাওয়ার জন্য আমাদের মতো নীতি নির্ধারকদের যে ধরনের বিশেষজ্ঞ জ্ঞান দরকার, এখানে এই পুরো নকশাটা তৈরি করতে চাইলে আমাকে একটা বড় কাজ দিতে হবে বিশেষজ্ঞদেরকে। সেখানে কমিউনিকেশন এক্সপার্ট, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এক্সপার্ট, এদের একটা বিরাট রোল রয়ে গিয়েছে। তারপরে আপনার ডিজিটাল সমস্ত কন্টেন্ট তৈরি করার সঙ্গে সম্পর্কিত যে নতুন নতুন পেশা, সেই সমস্ত পেশায় যাদের দক্ষতা আছে তারা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে যারা অ্যাপস তৈরি করেন সেই সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের নানান রকম নতুন নতুন, যা আমাদের প্রচলিত কাঠামোর মধ্যে গৌণ, খুবই গৌণ। তো ফলে আমাদেরকে এখন দুটো কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে প্রচলিত কাঠামোকে জীবন্ত রাখা, অপরদিকে এটাকে একটা কাঙ্ক্ষিত সময় উপযোগী জায়গাতে ট্রান্সফর্ম করা।